আমার নাম অসিত বরণ সেন। আমি সল্টলেক লবণহ্রদ বিদ্যাপীঠের বায়োলজি টিচার। এর আগে তোমরা অনেকগুলো ভিডিও দেখেছো। এর আগে ছিল মানুষের জনন, সেইটা আমরা করেছিলাম, বা তার আগেও ছিল সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সেমিস্টার 3 যে প্রথম যে ইউনিটটা, ইউনিট 6, তার এটা আজকে যেটা করবো সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য। আজকে আমরা আগে কন্টিনিউয়েশন করে এই ইউনিট 6 এর লাস্ট চ্যাপ্টার, আকারে ছোট কিন্তু এখান থেকে প্রচুর এমসিকিউ হতে পারে, রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য। তাহলে আমরা শুরু করি। প্রথমেই বলে রাখি এই চ্যাপ্টারের বিষয়টা কি আছে। প্রথমে আমরা জানবো জননগত স্বাস্থ্য জিনিসটা কি, রিপ্রোডাক্টিভ হেলথ কি, হাউ টু অ্যাচিভ। তারপরে দেখবো আমরা পপুলেশন দিনের পর দিন বেড়েই যাচ্ছে। পপুলেশন বাড়লে তাহলে কি করতে হবে? পপুলেশনকে কমাতে হবে। তার জন্য কি করব? আমরা কন্ট্রাসেপটিভ মেথডগুলো ইউজ করব। এবারে এই কন্ট্রাসেপটিভ মেথড যেগুলো আছে ইউজ না করে বা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় কন্ট্রাসেপটিভ মেথডস, তাহলে যদি বা সেক্সুয়াল অ্যাসল্ট বা কোনো কারণে রেপ হয়ে থাকে বা আনওয়ান্টেড চাইল্ড আসে, সেক্ষেত্রে কি করব? তখন সেটাকে বলবো আমরা এমটিপি। তাহলে এমটিপি এইসব জিনিসগুলো গেল যাদের সন্তান হচ্ছে, আর যাদের সন্তান হয় না তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে করবো আমরা ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এবারে তাহলে এগুলো গেল, অনেকগুলো জিনিস চলে গেল। এরপরে যে জিনিসটা আসছে, বাচ্চা হোক না হোক, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা লাস্ট পার্টে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম থেকে শুরু করি এক একটা জিনিস। হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ হেলথ? একটা ছবি দেখিয়েছি, দেখো আমাদের দেশের কি অবস্থা, প্রেজেন্ট সিনারিও, কিন্তু আমাদের মোটোটা হচ্ছে নিচের ছবিটা দেখাও। তো এখানে ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ হেলথটা কি জিনিস, যেটা হু ডেফিনিশন দিয়েছে। হু ডেফিনিশনটা হচ্ছে যে সমাজ তখনই সুগঠিত হবে বা একটা সুস্থ সমাজ তখনই গড়ে উঠবে যখন সমস্ত কিছু, মানে শুধু জননগত স্বাস্থ্য মানেই শুধুমাত্র জনন নয়, ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল, সামাজিক, ব্যবহারগত, ইমোশনাল মানে মেন্টাল ব্যাপারটা বলা হয়েছে। মেন্টালটা কি? অনেকের সোশ্যাল স্টিগমা থাকে অ্যাবাউট সেক্স সম্পর্কে অনেক সোশ্যাল স্টিগমা আছে, সেগুলোকে কাটিয়ে দেওয়া দরকার, কাউন্সিলিং করানো দরকার। এই পুরো বিষয়টা থাকবে এই জননগত স্বাস্থ্যের মধ্যে। তাহলে এখানে একটা কথা বললাম যে টোটাল ওয়েলবিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন। টোটাল ওয়েলবিং ইন অল অ্যাসপেক্টস মানে কি কি থাকছে এর মধ্যে? ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল। ক্লিয়ার? এরপরে আমরা আসছি এই রিপ্রোডাক্টিভ হেলথ যেটা রয়েছে, সেই রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে ওই জিনিসটাকে আমরা আরেকবার জাস্ট চোখ বুলিয়ে নেব। তাহলে একটা সোসাইটি উইথ পিপল হ্যাভিং ফিজিক্যালি অ্যান্ড ফাংশনালি নর্মাল রিপ্রোডাক্টিভ অর্গানস and normal emotional behavioral interaction among them in all sex related aspect might be called reproductively healthy. আমরা তাকেই তখন জননগতভাবে সুস্থ বলবো যখন এই জিনিসগুলো সে ফুলফিল করবে। কোন চারটি জিনিস? ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল। আচ্ছা, নেক্সট, এই রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে কি কি প্রবলেমস আছে এবং তার জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম 1951-এ স্টার্ট করা হয়েছিল। এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা পরবর্তীকালে সেটাকে মডিফিকেশন করে অনেক বেশি ওয়াইডার অ্যাসপেক্টে নিয়ে যাওয়ার জন্য সেটাকে করা হলো রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, RCH প্রোগ্রাম। তো 1951-এ এই ইয়ারগুলো কিন্তু মনে রাখতে হবে। এর মধ্যে কি কি জিনিস রয়েছে যে আমাদের কি কি জানতে হবে? নলেজ অ্যাবাউট সেক্স অর্গান, প্রপারলি সেক্স অর্গান সম্পর্কে ধারণা থাকা দরকার। নলেজ অ্যাবাউট দ্য অ্যাডোলেসেন্স অ্যান্ড চেঞ্জেস রিলেটেড টু ইট, বয়ঃসন্ধি এবং তার পরিবর্তনগুলো। নেক্সট, গর্ভাবস্থা বা ব্রেস্ট ফিডিং, স্তনপান করানোর ক্ষেত্রে অনেকগুলো স্টিগমা কাজ করে অনেক মায়েদের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে কাউন্সিলিং করানো। হাউ টু টেক কেয়ার প্রেগনেন্ট ওমেন, গর্ভবতী মহিলাকে কিভাবে পরিচর্যা করা দরকার, বা সন্তান জন্মাবার পরে পোস্টন্যাটাল কেয়ার কি কি হতে পারে, বা তার অনেক আগে মেনস্ট্রুয়াল রিলেটেড প্রবলেম। আমাদের মতো কান্ট্রিতে এই মেনস্ট্রুয়াল রিলেটেড প্রবলেমটা খুব মারাত্মক। আর হচ্ছে কন্ট্রাসেপশন বিষয়ে সম্পূর্ণ ধারণা,
আর সর্বোপরি যেটা আমরা লাস্টে ডিসকাস করব, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, খুব মারাত্মক জিনিস। তারপরে আসবো আমরা এমটিপি আর এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তাহলে এই অ্যাওয়ারনেস গুলো আমরা সোসাইটিকে দিতে পারি। এরপর দেখো এই ইম্পর্টেন্স অফ রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি গুরুত্ব রয়েছে। কি কি গুরুত্ব রয়েছে? যে কন্ট্রোলস অফ পপুলেশন গ্রোথ, রিডিউসেস ইনফ্যান্ট অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেটস, মানে জন্মানোর সময় মায়ের যে মৃত্যু হার সেটাকে কমানো, বাচ্চার মৃত্যু হার কমানো। আর হচ্ছে রেসপন্সিবল সেক্সুয়াল বিহেভিয়ারটাকে এনকারেজ করা, রেসপন্সিবল সেক্সুয়াল বিহেভিয়ার। নাও নেক্সট, কন্ট্রোল দ্য পপুলেশন গ্রোথ। আচ্ছা, নেক্সট আমরা এই পরেরটাতে আসি যে রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে কি কি প্রবলেমস গুলো রয়েছে, কোন কোন প্রবলেম, আর সেক্ষেত্রে আমরা কি কি স্ট্র্যাটেজি নিয়েছি। দেখো যে ইন্ডিয়া ওয়াজ অ্যামং দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ইনিশিয়েট অ্যাকশন প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস অ্যাট এ ন্যাশনাল লেভেল, এবং এইটাকে বলা হয় ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, যেটা আমি একটু আগে বললাম 1951-এ। পরবর্তীকালে সেটাকে পাল্টে দিয়ে ওয়াইডার আসপেক্টে নিয়ে আসা হয়েছে RCH প্রোগ্রাম। নেক্সট, এরপর আমরা আসছি মেজর টাস্ক গুলো কি। এই মেজর টাস্ক গুলো কি কি নেব আমরা এইটার ক্ষেত্রে। সেক্স এডুকেশন, সেক্স এডুকেশন অত্যন্ত জরুরি, বিশেষ করে তোমাদের মতো বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে, যারা অলরেডি অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছো, তাদের প্রত্যেকেরই জানা দরকার রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে, অ্যাডোলেসেন্স সম্পর্কে, মেনস্ট্রুয়েশন তার হাইজিনিক সম্পর্কে, সেক্সুয়াল প্র্যাকটিসেস বা STD সম্পর্কে, এগুলো প্রপার আইডিয়া থাকা অত্যন্ত জরুরি। তো এখানে দেখো কতগুলো জিনিস বললাম আমি, সেক্স এডুকেশন বললাম। এরপর আসছি দেখো সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলদি অ্যাওয়ারনেস ডে, যেটা আছে ভেরিয়াস স্টেপস, যেগুলো কি কি ভেরিয়াস স্টেপস গুলো আমরা নিতে পারি। পরপর দেখো প্রথমে কি আছে, অডিও ভিজুয়াল অ্যান্ড প্রিন্ট মিডিয়া অফ গভর্নমেন্টাল অ্যান্ড নন গভর্নমেন্টাল এজেন্সিজ, NGO দিয়ে। Next, parents, other close relative, teachers, friends also have the major role in the dissemination of above information. আমরা কিন্তু যখন কোনো একটা অ্যাডোলেশন স্টার্ট হয় বা মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, নিজেদের মধ্যে ফিসফাস করছে মেয়েরা, বা একটা খুব মানে ব্যাপারটা নিয়ে প্রচন্ড আগ্রহ, কিন্তু এটা তো একটা নর্মাল ফেনোমেনন। সেই বিষয়ে একটা সোশ্যাল স্টিগমাগুলোকে কাটিয়ে ওঠা, আর হচ্ছে স্কুল সিস্টেমে সেক্স এডুকেশনটা নিয়ে আসা, proper information about the reproductive organ and the related changes, educating people, especially fertile couples and those are marriageable age groups, about birth control options, care of pregnant mothers, যেটা একটু আগে আমি সবকটা বলেছি। এরপরে কি আসছে, awareness about the problems due to uncontrolled population growth, যে আরে প্রথম যে স্লাইডে দেখালাম যে প্রচুর পরিমাণে সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাটাকে আমরা কিভাবে রেস্ট্রিক্ট করতে পারি। এই সাকসেসফুল implementation of various action plan to achieve the reproductive health need strong infrastructural facilities, মেডিকেল সাপোর্ট চাই, বা আরো যে বিভিন্ন যে প্রবলেমস গুলো সেগুলো নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা অত্যন্ত জরুরি। এরপরে আসছি এইখানে রিলেটেড একটা জিনিস, যেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস একটা গুরুত্বপূর্ণ প্রসেস, যে ফিটালের সেক্স ডিটারমিনেশন আর হচ্ছে ডিসঅর্ডার টেস্ট করার জন্য, এটা পিকচার বেসড কোশ্চেনেও আসতে পারে, যে এটা কোন টেস্ট করা হচ্ছে, অ্যামনিওসেন্টেসিস। গর্ভবতী মহিলার ক্ষেত্রে কিছু পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বের করে নেওয়া হয়, তাকে সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করে তার সেলুলার পার্ট আর যে লিকুইড পার্টটাকে সেপারেট করে সেলুলার পার্ট থেকে ক্রোমোজোমাল অ্যানালাইসিস করা হয়। সেখান থেকে আমরা টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম বা পাটাউ সিনড্রোম, এই ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ঠিক তেমনি যেগুলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যেগুলো বলি, সিকল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অ্যানিমিয়া, এগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে, এটার ক্ষেত্রে দেখবে যে এখনো ক্ষেত্রে আমাদের মতো ওয়েস্ট ইন্ডিয়াতে এই যে অ্যামনিওসেন্টেসিস কিন্তু পারমিসেবল, মানে পারমিশন নিতে হয়, কারণ এর মিসইউজটা অত্যন্ত বেশি হচ্ছে। এটাকে আমরা বলি মিসইউজ অফ বায়োলজি। কি না, রাজস্থান, হরিয়ানা,
এদের এদের ওখানে দেখবে এই যে মেল ফিমেল রেশিও একটা অ্যাবসার্ড জায়গায় চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, হিউম্যান মানে এক্সটর্শন, ফিমেল এক্সটর্শন চলছে। এটা কি হচ্ছে, মিসইউজ অফ অ্যামনিয়ন সিনথেসিস। মিসইউজ অফ অ্যামনিয়ন সিনথেসিস মানে কি, কিছু ডক্টর এবং কিছু অসাধু ব্যবসায়ী মিলে, অবভিয়াসলি যে বাবা মা জন্ম দিচ্ছেন তাদেরকেও ধরতে হয় এর মধ্যে, যে ওনারা আনওয়ান্টেড চাইল্ডটাকে নষ্ট করে ফেলছেন। যদি এটা গার্ল চাইল্ড হয়, আনওয়ান্টেড বলাটা ঠিক নয়, যে যদি গার্ল চাইল্ড হয়, বিয়ের পরে দেখা গেল গার্ল চাইল্ড আসছে, তাহলে কিন্তু তাকে নষ্ট করা হচ্ছে। এটাকে বলা হয় ফিমেল ফিটিসাইড। তো এই ফিমেল ফিটিসাইডের জন্য এটা কিন্তু পারমিশন নিতে হয়, এই জন্য এই টেস্টটা করানোর জন্য। তোমরা সবাই দেখে থাকবে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, যে এখানে লেখা আছে এখানে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না, এটা শাস্তিযোগ্য অপরাধ। তো আমরা এই অ্যামনিয়ন সিনথেসিস করলে কিন্তু ক্রোমোজোমাল প্যাটার্ন যেমন জানতে পারবো, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেমন জানতে পারবো, ঠিক একই রকম ভাবে আমরা এটাও জানতে পারবো। কোনটা? তার সেক্স জানতে পারবো। দেখো এই ছবিটা, দেখো এই ছবিটাতে কিভাবে টেস্টটা সিরিঞ্জে কতটা নেওয়া হয়, দিয়ে কি টেস্ট করা হয়, এটা পিকচার বেসড কোশ্চেনে তোমরা এক্সপেক্ট করতে পারো। নাও এবার আসছি পপুলেশন স্টেবিলাইজেশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। দিনের দিন পপুলেশন বেড়েই চলেছে। তো এই পপুলেশনের ক্ষেত্রে কি কি আমরা কন্ট্রোল নিতে পারি, কোন কোন কি জায়গায় দাঁড়িয়ে আছি আমরা পপুলেশনের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা ডাটাগুলো দেখব। পপুলেশন এক্সপ্লোশন, জনবিস্ফোরণ, এই ডাটা দেখো সারা পৃথিবীতে 1900 সালে কত ছিল সংখ্যাটা, 2 বিলিয়ন, দ্যাট মিনস 2000 মিলিয়ন। বাই 2000 it rocketed to about 6 বিলিয়ন। 2 বিলিয়ন থেকে 6 বিলিয়নে গিয়ে আমরা পৌঁছে গেছি সারা পৃথিবীতে। তো আমরা ভারতবাসী হিসেবে ভারতবর্ষ তেমনি পিছিয়ে নেই। ভারতবর্ষে স্বাধীনতার সময় 1947 আমরা পেলাম 350 মিলিয়ন। কিন্তু ঠিক দেখো 2000 সালে আমরা কোথায় গিয়ে পৌঁছালাম, 1 বিলিয়ন। আবার 2011-তে 1.2 বিলিয়ন। তার মানে কি দাঁড়ালো, সারা পৃথিবীতে প্রতি 6 জনের মধ্যে একজন আমরা মানে আমরা ভারতীয়রা, প্রতি 6 জনের মধ্যে একজন। তো এই 2011 সেন্সাস রিপোর্ট অনুসারে আমাদের যে 11 পরে আর সেন্সাস হয়নি, তো পরে আবার নেক্সট ইয়ারে সেন্সাস হলে আমরা বুঝতে পারবো। তো এই সেন্সাস রিপোর্টে দেখছি আমাদের যে লেস দেন 2% পপুলেশন গ্রোথ রেট। এই ডাটাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ডাটাগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। এরপর আসছি এই পপুলেশন কেন বাড়ছে, মানে পপুলেশন এক্সপ্লোশনটা, জনসংখ্যা বিস্ফোরণটা কেন হচ্ছে। দেখো যে হেলথ ফেসিলিটি, হেলথ সেক্টরে প্রচন্ডভাবে অ্যাডভান্সমেন্ট এসছে। মানুষের বাঁচার যে লিভিং কন্ডিশন অনেক বেশি মডারেট হয়েছে, অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। আর কি হয়েছে, র্যাপিড ডিক্লাইন অফ ডেথ রেট, মৃত্যু হার কমেছে, ম্যাটারনাল মর্টালিটি রেট কমেছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট কমেছে, ঠিক তেমনি ইনক্রিজ ইন নাম্বার অফ পিপল ইন রিপ্রোডিউসেবল এজ, এটাও একটা ব্যাপার। নাও এরপরে পপুলেশন, জনসংখ্যা বাড়লে আমরা কি সমস্যার সম্মুখীন হব। বেসিক রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ ফুড, শেল্টার, ক্লদিং, এই বেসিক রিকোয়ারমেন্টগুলো আমাদের অভাব ঘটবে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল মেজার কি করব, যে মোটিভেট দ্য স্মলার ফ্যামিলিজ বাই ইউজিং কন্ট্রাসেপটিভ মেথড। বিভিন্ন গর্ভনিরোধক ব্যবস্থা ব্যবহার করে যাতে ছোট ফ্যামিলি আমরা সেদিকে নজর দেব। এই জন্য আমাদের দেশের একটা খুব কমন স্লোগান ছিল, এখনো আছে, হাম দো হামারে দো, উই টু আওয়ার টু। মেনি কাপলস হ্যাভ অ্যাডপ্টেড ওয়ান চাইল্ড নর্ম। চায়নাতে কিন্তু বহুদিন ধরে এই নর্মটা ছিল, ওরা 2019 বা 20-তে বোধহয় এই নর্মটাকে ওরা পাল্টে দিল, যে 2টো বেবি হতে পারে। এরপর আসছে কি, যে এই ম্যারেজেবল এজ, এটাকে পাল্টে ফেলা। ক্লিয়ার? এরপর আমরা কি আসবো, বার্থ কন্ট্রোল। তাহলে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বার্থ কন্ট্রোলটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ফেলবো, বার্থ কন্ট্রোলটা, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা। তো এই বার্থ কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি করবো, এই কন্ট্রাসেপটিভ মেথডগুলো কি করে না, আনওয়ান্টেড প্রেগনেন্সিকে অ্যাভয়েড করতে পারে, বা যেটা আমরা চাইছি না যে প্রেগনেন্সিটা, সেটা তার জন্য আমরা কন্ট্রাসেপটিভ ইউজ করবো। তো এই কন্ট্রাসেপটিভ যে ব্যবহার করতে বলবো, সেই কন্ট্রাসেপটিভ ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন বিষয়, আদর্শ গর্ভনিরোধক ব্যবস্থা কোন, কি 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 বিষয় থাকতে হবে, কোন পয়েন্ট থাকলে তাকে আমরা আদর্শ বলবো।
মানে ফিচার্স থাকবে, কোনগুলো থাকবে না, তাকে আমরা আদর্শ গর্ভনিরোধক ব্যবস্থা বলবো। প্রথম কি হবে? সহজলভ্যতা। আরেকটা হচ্ছে যাতে সহজে ব্যবহার করা যায়, ইউজার ফ্রেন্ডলি, ইজিলি অ্যাভেলেবল, এফেক্টিভ, কার্যকরী ক্ষমতা থাকতে হবে। আর হচ্ছে রিভার্সেবল উইথ নো অর লিস্ট সাইড এফেক্ট। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। ডোন্টস এর মধ্যে কোনগুলো পড়বো? কোনোভাবেই যেন এই যে শুড নট ইন্টারফেয়ার ইন সেক্স অ্যাক্ট অ্যান্ড ডিজায়ার, সেক্সুয়াল ইন্টারকোর্সে যেন কোনো রকম প্রভাব বিস্তার না করে, এই জিনিসগুলো হচ্ছে ডোন্টস এর মধ্যে। তাহলে এই যে একটা আদর্শ গর্ভনিরোধক ব্যবস্থা হতে গেলে তার কোনগুলো তার পজিটিভ জিনিস হবে, কোনগুলো নেগেটিভ, এই জিনিস কোনগুলো কম থাকা দরকার আর কোনগুলো বেশি থাকা দরকার, এগুলোর উপর একটা এমসিকিউ দেখো। স্টেটমেন্ট বেসড, হোয়াট ইজ অর আর ট্রু ফর অ্যান আইডিয়াল কন্ট্রাসেপ্টিভ। একটা আদর্শ গর্ভনিরোধক ব্যবস্থা, গর্ভনিরোধক যে সিস্টেম, তাতে কি কি থাকতে হবে, কোনগুলো ঠিকঠাক, দেখো পয়েন্ট দেওয়া আছে। এই অপশানে কিন্তু খেয়াল করবো, অপশানে কিন্তু দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে, মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে। যেমন ধরো, ইট শুড বি ইউজার ফ্রেন্ডলি, ইট শুড বি ইজিলি অ্যাভেলেবল, ইট শুড বি এফেক্টিভ অ্যান্ড রিভার্সেবল উইথ লিস্ট সাইড এফেক্টস, ইট শুড বি ইন্টারফিয়ারিং কয়েটাস, ইট শুড বি এক্সপেন্সিভ অ্যান্ড এফেক্টিভ। দেখো 4 আর 5 এর দিকে দেখো, তাহলে আইডিয়া 4 আর 5 দেখো, অপশন দেখো, সি দেখো 1 3 4, 1 2 3 4 5টা সেটা আমরা চাইবো না আদর্শ গর্ভনিরোধক ব্যবস্থার মধ্যে, ঠিক আছে। এই ধরনের স্টেটমেন্ট বেস, যেটা আমি বলছিলাম যে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো কিভাবে হয়। নেক্সট, তোমরা এই 4টা দিকে লক্ষ্য রাখো, এই 4টা একটু ভালো করে ফলো করো। এখানে এক ঝলকে আমি চেষ্টা করেছি যে পুরো গর্ভনিরোধক ব্যবস্থাটাকে এক জায়গায় নিয়ে আসতে, পরে আমি ডিটেলসে আসছি। এরপর দেখো কন্ট্রাসেপ্টিভ মেথডস গুলো, কি কি কন্ট্রাসেপ্টিভ মেথডস আমরা ইউজ করব। প্রথমে দেখো ন্যাচারাল মেথড বা ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথডে কি আসছে? প্রথমে কি দেখো, প্রথমে আমরা আসছি যে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স। পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স মানে, আচ্ছা ন্যাচারাল মেথড মানে কিন্তু কোনো সময় ভেবে বসবে না ওই জড়িবুটি খাওয়া নয়, কিন্তু জড়িবুটি খাওয়া যাবে না। জড়িবুটি খাওয়াতে কি কাজ হয় আমার জানা নেই। তো এই ন্যাচারাল মেথডে কোনো কেমিক্যাল ইউজ হবে না, কোনো ব্যারিয়ার হবে না, ঠিক আছে। তো এখানে কি কি স্টেপস আমরা নিয়েছি? পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স। পিরিয়ডিক অ্যাবস্টিনেন্সে তোমরা মেনস্ট্রুয়াল সাইকেলে পড়েছিলে। পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স ভালো করে মনে রাখো যে 1 to 5th মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লিডিং ফেজ, তাহলে 1 থেকে 5 দিন, 5ম দিন চলে গেল। 6 to 9th, 6 থেকে 9ম দিন পর্যন্ত পুরোপুরি সেফ। এই সময় যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে কিন্তু সন্তান জন্মাবার কোনো সম্ভাবনা নেই, কারণ তা তো ডিম্বাণু ক্ষরণ হয়নি। আর 18 থেকে 28 এটা আবার সেফ হয়ে যাবে। কিন্তু ডেঞ্জারাস মানে খুব সিভিয়ার পিরিয়ড কোনটা? যে রিস্ক পিরিয়ড 10th to 17th, 10 থেকে 17তম দিন। এই সময় কিন্তু, কারণ মায়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যে সবসময় 14তম দিনেই যে ওভিউলেশন হবে তার তো কোনো মানে নেই। সেই জন্য আমরা 10 to 17 এইটাকে আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর, ফার্টাইল পিরিয়ড। এই সময়টা, এটাকে বাদ দিয়ে যদি যৌন মিলন হয় সেক্ষেত্রে কিন্তু সন্তান জন্মাবার সম্ভাবনা অত্যন্ত কম। নাম্বার 2, কয়েটাস ইন্টারাক্টাস। কয়েটার ইন্টারাক্টাস মানে যে স্পার্ম যেটা বা সিমেন্টটা, সেটা ভ্যাজাইনাতে না ফেলে বাইরে যদি ফেলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান জন্মাবার সম্ভাবনা কমে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 100% সেফ না, মানে কনফার্ম প্রসেস মোটেই নয়। আরেকটা আসছি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, ল্যাম। এটা কি জিনিস? যে নতুন যিনি মা, নিউ মাদার, যিনি বাচ্চাকে স্তনপান করাচ্ছেন, মানে ইন্টেন্স দ্য ল্যাকটেশন, তার কোন হরমোনটা অত্যন্ত বেশি আছে? প্রোল্যাকটিন। সবসময় মনে রাখবে প্রোল্যাকটিন হচ্ছে জানি দুশ্মন কার? এলএইচ আর এফএসএইচ। এই এলএইচ এফএসএইচ এর চরম শত্রু হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন থাকা মানে সে কিছুতেই এলএইচ এফএসএইচ কে খরিত হতে দেবে না। তো তার মানে এই নয় যে একজন মা তার বাচ্চাকে 1 বছর ধরে স্তনপান করাচ্ছেন ততদিন সেফ পিরিয়ড না। ইট ইজ অ্যাবাউট 6 মান্থ, ম্যাক্সিমাম 6 মান্থ। 6 মান্থ এটা, এই পিরিয়ডটাকে আমরা বলি, এই অবস্থাকে বলি ল্যাম, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। তাহলে এখানে কি বললাম? যে প্রোল্যাকটিন লেভেল
প্রচন্ড বেশি থাকে, যেটা এলএইচ এফএসএইচ কে বাধা দেয় ক্ষরণে। কিন্তু মনে রাখবে এই ন্যাচারাল বা ট্র্যাডিশনাল মেথড ইজ নট 100% সেফ। কেন সেফ নয়? মনে রাখবে, এটা কি এসটিআই প্রিভেন্ট করতে পারবে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ? নিশ্চয়ই নয়। তাহলে তাছাড়া অনেক সময় পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স বা কয়েটাস ইন্টারাপ্টের ক্ষেত্রে কোনো কারণে স্পার্ম যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থেকে যায়। ক্লিয়ার? এরপরে যে ফেজটা আমরা আসবো, আরেকটা স্টেপে আসি। পরেরটাতে আমরা আসছি, আর পরেরটাতে হচ্ছে ব্যারিয়ার মেথড, মানে বাধা দেয়। এখানে আমরা কি চাইছি বলতো? এখানে চাইছি আমরা মানে ফিজিক্যাল ব্যারিয়ার বিটুইন এগ এন্ড স্পার্ম, শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে আমরা একটা বাধা তৈরি করতে চাইছি। মেল আর ফিমেল এক্ষেত্রে কি কি আমরা প্রসেসগুলোকে আমরা নিতে পারি, পদ্ধতিগুলোকে অবলম্বন করতে আমরা বলতে পারি, তাদেরকে কি কি দেখো। প্রথমে আমরা আসি মেল, পুরুষের ক্ষেত্রে খুব কমন আমাদের কান্ট্রিতে কন্ডম। কন্ডমটা কি? একটা ল্যাটেক্স সিড দিয়ে তৈরি, যেটা কমন নিরোধ বলি আমরা। এটা কি করে? কন্ট্রাসেপশন কি যেরকম প্রিভেন্ট করে, আর একটা বড় জিনিস প্রিভেন্ট করে, সেটা কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটাকেও প্রিভেন্ট করে। দেখো নিচে আমি একটা জায়গায় ছোট্ট করে লিখে দিয়েছি, ওয়াই কন্ডোমস আর ভেরি পপুলার। প্রথমটা কি বলবো? ইট প্রোটেক্টস দ্য ইউজার ফ্রম এসটিডিজ অ্যান্ড এইডস, ইট ইজ ইজিলি ডিসপোজেবল, ইট ক্যান বি সেলফ ইনসার্টেড, নিজে ব্যবহার করতে পারে, এবং প্রাইভেসি টু দ্য ইউজার, প্রাইভেসি মেনটেন হয়। ঠিক তেমনি ফিমেলের ক্ষেত্রে কি আছে? ফিমেলের ক্ষেত্রে ফিমেল কন্ডোম আছে, যেটা ইনসার্ট করতে পারে, নিজে প্রাইভেসি মেনটেন করতে পারে। কিন্তু পরের তিনটে দেখো, ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপস, ভল্ট, এটা কিন্তু নিজে ফিট করার ক্ষেত্রে অসুবিধা, কোনো মেডিকেল পার্সোনালের ক্ষেত্রে হেল্প নেওয়ার প্রয়োজন হয়। নেক্সট, এরপর দেখো কন্ট্রাসেপটিভ মেথড আরেকটা, আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। প্রথমেই মনে রাখবে যে ইউটেরাস বাইরের কোনো বস্তুকে পছন্দ করে না, এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এটা কি হয়? আচ্ছা, এটাও আগে বলে রাখি, এটা কিন্তু নিজে ব্যবহার করাটা খুব সম্ভব নয়, এটা কোনো ডক্টর বা নার্সকে দিয়ে এটাকে পরিয়ে নিতে হয়। এই আইইউডি ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। এখানে কি হচ্ছে? দে ইনক্রিজ দ্য ফ্যাগোসাইটোসিস অফ স্পার্মস। আর কি করে? এই ডিলে প্রেগনেন্সি করে, এবং যে দুটো বাচ্চার মধ্যে যে গ্যাপটা, সেটাকে বাড়িয়ে দেয়। এই আইইউডি তিন রকম আছে, একটা নন মেডিকেটেড, একটা কপার রিলিজিং, একটা হরমোন রিলিজিং। প্রথমে আমরা আসি নন মেডিকেটেড। এটা কি করে? দে রিটার্ড দ্য স্পার্ম মটিলিটি, স্পার্মের শুক্রাণুর যে চলন ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়, ঠিক আছে? এবং এটা কি করে? শুক্রাণুকে নষ্টও করে দেয়। স্পার্মিসাইডাল অ্যাক্টিভিটিও এর আছে, কিছু কিছু ক্ষেত্রে স্পার্মিসাইডাল অ্যাক্টিভিটি রয়েছে। যেমন লিপিজ লুপ, এটা একটা খুব কমন এক্সাম্পল, মানে ইনার্ট সাবস্টেন্স আর কি, লিপিজ লুপ মনে রাখার জন্য। পরেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কপার রিলিজিং আইইউডি। প্রথমে বলে রাখি, এই নামগুলো মনে রাখবে, সিইউটি, CU7, মাল্টিলোড 375, উদাহরণগুলো। আর একটা প্রশ্ন আসছে স্টেটমেন্টে, এই আইইউডি, কপার রিলিজিং আইইউডি কিভাবে প্রিভেন্ট করে? খুব কমন প্রশ্ন এটা। মনে রাখবে, ওই যে শুক্রাণুর যে বড় লেজ, তাকে পেছন থেকে টান মারে, তার মানে কি? ওর লেজে জড়িয়ে যায় কপার আয়নগুলো, ফলে শুক্রাণু মুভ করতে পারে না। আর এটা কি করে না, শুক্রাণু নিষেক ক্ষমতাকে কমিয়ে দেয়। কপার আয়ন সেপারেটস দ্য মটিলিটি অ্যান্ড ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ স্পার্ম। এই দুটো কথা খুব ভালো করে মনে রাখবে। আর হরমোন রিলিজিং আইইউডি, হরমোন পরবর্তীকালে আমরা বেশিরভাগটাই এখন হরমোনটাই বলবো। হরমোন রিলিজিং মানে এমন একটা আইইউডি দেওয়া আছে যেখান থেকে হরমোন রিলিজ করে। সেই হরমোন রিলিজিং আইইউডি কিভাবে কাজ করে? দুটো লাইন বারবার মনে রাখবে। সেটা কি করে? যে সার্ভিক্সকে হস্টাইল করে টু দ্য স্পার্ম, আর হচ্ছে ইউটেরাসে যাতে রোপণ না হয়, মানে ইমপ্লান্টেশনকে প্রিভেন্ট করে। এই দুটো জিনিসকে হরমোন নিয়ন্ত্রণ করে। পরবর্তীকালে দেখো, খুব আমাদের মতো কান্ট্রিতে খুব কমন, যেটা পিল মায়েরা ইউজ করেন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা মূলত তৈরি হয় প্রোজেস্টেরন অথবা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কম্বিনেশন, ঠিক আছে? এটা 21 ডেজ খাওয়া হয়, স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট 5 ডেজ, ফার্স্ট 5th ডেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তারপরে
আফটার গ্যাপ অফ 7 ডেজ যখন মেনস্ট্রুয়েশন চলবে তখন 7 দিন গ্যাপ দিতে হবে, আবার কন্টিনিউশন করতে হবে। এরা কি করে? ওভিউলেশন আর ইমপ্লান্টেশনটাকে বাধা দেয়। কিভাবে বাধা দেয় না, সার্ভিক্যাল মিউকাস, একটু আগে বলেছি সার্ভিক্যাল মিউকাস যেটা থাকে সেটাকে খুব গাঢ় করে দেয়, থকথকে করে দেয়, ফলে স্পার্ম ঢুকতেই পারবে না, শুক্রাণু ঢুকতেই পারবে না ওর মধ্যে। ঠিক আছে, আরেকটা জিনিস, এই পিলগুলো কিন্তু প্রচন্ড এফিকেসি, মানে হাইলি এফেক্টিভ। এর সাইড এফেক্ট আছে, পরে আমি একটু বলবো সাইড এফেক্ট আছে। এবার আমরা আসি, এই পিলসগুলো দুরকম, একটাকে বলা হয় সিওসি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। কম্বাইন্ড কথাটা বলা আছে কিন্তু লক্ষ্য রাখো, কম্বাইন্ড মানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই মেশানো আছে। কিভাবে খেতে হয় সেটা বলা আছে, দেখো 21 ডেজ স্টার্টস উইদিন ফার্স্ট 5th ডেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, 7 ডেজ গ্যাপ দিতে হবে। আবার পিওপি, প্রজেস্টেরন অনলি পিল, মানে ওখানে শুধু প্রজেস্টেরন আছে। তো এরা কিভাবে করে দেখো, এইটা ভালো করে, আবার সেই কথাটা বারবার আমি রিপিট করছি, ফলিকুলার ডেভেলপমেন্ট স্টপ বাই ইস্ট্রোজেন। কিভাবে করে না, এলএইচ এফএসএইচ সিক্রেশনকে বাধা দেয়। আর ইউটেরাস, জরায়ুর যে প্রাচীর এন্ডোমেট্রিয়াম সেটাকে পাতলা করে দেবে, তাহলে যদি নিষে কষে এসে বসবে কোথায়, তার জায়গায় নেই। আর হচ্ছে শুক্রাণু ঢোকার সময় যে মিউকাসটা থাকে, সার্ভিক্সে যে মিউকাস থাকে সেটা গাঢ় হয়ে মুখটাকে ব্লক করে দেবে যাতে স্পার্ম ঢুকতে না পারে। এখানে দেখো আমি জাস্ট ওই যে ওরাল কন্ট্রাসেপটিভ যেগুলো হাইলি স্টেরয়েডাল সেগুলোর কেমিক্যাল স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি। ইস্ট্রাডিয়ল, প্রোজেস্টেরন, নর্থিনড্রোন, লিভোনর্জেস্ট্রল, ইথিনিল ইস্ট্রাডিয়ল, এগুলো খুব কমন আমাদের মতো কান্ট্রিতে ইউজ হয়। এরপর আসছি খুব গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ আরেকটা, এটা কিন্তু হাই একদম নন স্টেরয়েডাল প্রিপারেশন, নন স্টেরয়েডাল, এবং এটা তৈরি করা হয়েছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ থেকে। এই সিডিআরআই, এই নিউ ওরাল কন্ট্রাসেপটিভ মহিলাদের জন্য। এটা কিন্তু সেই সব দিন খেতে হয় না, সপ্তাহে একটা, ওয়ান্স ইন আ উইক, উইথ ভেরি লিস্ট সাইড এফেক্ট, খুব অল্প সাইড এফেক্ট রয়েছে, ঠিক আছে, এবং এর কন্ট্রাসেপটিভ ভ্যালু কিন্তু অত্যন্ত বেশি। এরপর আসছি ইনজেকশন, ইনজেকশন আর ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন আমাদের মতো কান্ট্রি থেকে বিদেশে এই প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি। ইনজেকশনটা, এখানে একটা কথা মনে রাখবে, এই যে ইমপ্লান্টটা কি করা আছে, মায়েদের হাতের যে নিচের দিকটা, মানে বাহুর উপরে যে বাহুটার নিচে কতগুলো স্টিক, প্রজেস্টেরনের স্টিক, সেটা অপারেশন করে স্কিনের নিচে দিয়ে দেওয়া হয়, ফলে খুব হালকা ভাবে প্রজেস্টেরন মিশতে থাকে। এটা প্রায় 5 থেকে 6 বছর কার্যকরী হয়। আবার যদি ওই মা সন্তান ধারণের ইচ্ছা প্রকাশ করেন তখন সেক্ষেত্রে সেটাকে আবার রিমুভ করা যেতে পারে। আর পরেরটা দেখো ইনজেকশন। এবারে এই ইনজেকশনে একটা প্রশ্ন বলে রাখি, ওষুধ তো নাম লেখা আছে ডিপো-প্রোভেরা, কিন্তু ঘটনা হচ্ছে এই ওষুধটা, ইনজেকশনটা কোথায় দেওয়া হবে, ইন্ট্রাভেনাস নাকি ইন্ট্রামাসকুলার, মানে সরাসরি রক্তে মিশিয়ে দিয়ে দেওয়া হবে ভেনের মাধ্যমে, নাকি পেশিতে দেওয়া হবে? অবভিয়াসলি পেশিতে। কেন বলতো? কারণ পেশিতে দিলে কি হবে, এটা অনেকদিন কার্যকরী হবে। এবারে যদি কোনো কারণে ইন্ট্রাভেনাস দেওয়া হয় তাহলে একদিনের মধ্যেই ওই মায়ের কি হবে, যখন ইউরিন দিয়ে ওই ওষুধটা বাইরে চলে যাবে, ওটা কার্যকরী থাকবে না। তাহলে ইমপ্লান্টস আর ইনজেকশন, এটা একটা প্রসেস গেল। নেক্সট দেখো একদম সার্জিক্যাল মেথড। আচ্ছা, এটা কিন্তু একদম নর্মাল, অলমোস্ট পার্মানেন্ট। কি সেটা? দেখো ভ্যাসেক্টমি। ভ্যাসেক্টমি হচ্ছে পুরুষের ক্ষেত্রে ভাস ডিফারেন্সকে কেটে বেঁধে দেওয়া হয়, আর মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে কি করা হয়, ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বেঁধে দেওয়া হয়েছে। দুটো ছবি অত্যন্ত ভালো করে রাখতে হবে। এই ছবি থেকে হয়তো ভাস ডিফারেন্সটা দেখো যেখানে কাটা আছে সেখানে কেটে দিল, বাকি সমস্ত ইয়েগুলোকে ইরেজ করে দিয়ে বললো এটা কোন প্রসেসকে দেখানো হয়েছে। আমি পরে একটা এমসিকিউ দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এর রিভার্সেবিলিটি কিন্তু অত্যন্ত কম। মানে কোনো মা যদি চান একবার টিউবেক্টমি পরে বলেন যে না আমি আবার একবার মা হব, সেক্ষেত্রে কিন্তু তার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ ওই যে ফ্যালোপিয়ান টিউব অনেক বেশি স্কুইজ করে যায়, সেটা কিন্তু আবার নর্মালাইজ হতে সম্ভব নয়, সাধারণত হয় না, পুরুষের ক্ষেত্রেও তাই এর রিভার্সিবিলিটি অত্যন্ত কম। দেখো একটা এমসিকিউ দিয়েছি, পিকচার বেসড। মায়ের ওই ইউটেরাসের পাশে দেখো ফ্যালোপিয়ান টিউব কেটে বেঁধে দেওয়া হয়েছে, তাহলে এটা কি হবে, টিউবেক্টমি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ।
ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আগেই বলে রাখি যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মানে কোনো মহিলা যে রেগুলার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খেতে থাকবেন সেটা নয়, কোনো কারণে এটাকে বলে মর্নিং আফটার পিলস। এটাতে কি থাকে, এটা হচ্ছে এই সিওসি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, যেরকম ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মিক্স, ঠিক আছে, এবং এটা নিতে হবে সেক্সুয়াল ইন্টারকোর্সের উইদিন 72 আওয়ার্স, ঠিক আছে। ওই জন্য দেখো ওষুধ দুটো বাজারে যে দুটো কমন ওষুধ পাওয়া যায় সেই ওষুধ দুটোর আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি, আইপিল আর হচ্ছে আনওয়ান্টেড 72, ওই জন্য 72 উইদিন 72 আওয়ার্স। তবে যত তাড়াতাড়ি এটা খাওয়া হবে তত বেশি এর এফিকেসিটা পাওয়া যাবে। একটু আগে বলছিলাম যে এই কন্ট্রাসেপটিভ মেথডগুলোর সাইড এফেক্টস কিন্তু আছে। সাইড এফেক্টসগুলো দেখো, বমি হতে পারে, বমি ভাব থাকতে পারে, তলপেটে প্রচন্ড ব্যথা হতে পারে, মানে এক্সেপশনাল ব্লিডিং হতে পারে, ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, সর্বোপরি যেটা খুব খারাপ সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকে, কম হলেও থাকে। তো এরপরে আমরা আসছি কোনটাতে এলাম আমরা, যে প্রথমে দেখলাম আমরা রিপ্রোডাক্টিভ হেলথ কি জিনিস, তারপরে দেখলাম পপুলেশন বাড়ছে, পপুলেশন কমানোর জন্য আমরা কি করলাম, যে কন্ট্রাসেপটিভ ইউজ করলাম। ধরো কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়েছে, যেটা নষ্ট হয়েছে, কাজ করেনি, অথবা কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়নি অথচ উনি প্রেগনেন্ট হয়েছেন, তিনি চাইছেন না, তাহলে সেক্ষেত্রে কি করা হবে, তাকে বলা হয় এমটিপি, তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, মানে ওই গর্ভাবস্থাটাকে অ্যাবর্ট করে দেওয়া। এখানে একটা ডেটা দিয়েছি, সেই ডেটাটা ভালো করে দেখে রাখো। 45 to 50 million MTPs are performed in all over the world. 1/5, that is 20% of the total pregnancy কে ওরা নষ্ট করা হয়, মানে ইন্টেনশনালি অর ভলেন্টারি টার্মিনেশন, ফুল টার্ম গেইন করার আগে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি একটু বলে রাখি, বিদেশে বহু জায়গায় কিন্তু এটাকে এখনো লিগালাইজড করেনি, আমাদের কান্ট্রিতে কিন্তু লিগালাইজড এমটিপিটা। কবে হয়েছিল? 1971। তবে কিছু রেস্ট্রিকশন রাখা হয়েছে। একজন মহিলার ইচ্ছে হলো যে 18-20 সপ্তাহ হয়ে গেছে, তিনি প্রেগনেন্ট, তারপরে মনে হচ্ছে না আমি বাচ্চারা নেব না, সেক্ষেত্রে কিন্তু বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য কিছু রেস্ট্রিকশন আছে, মানে এই মিসইউজটাকে অ্যাভয়েড করার জন্য। কি কি? প্রথম হচ্ছে যে যদি 12 সপ্তাহ, আচ্ছা এটা খুব ভালো একটা এমসিকিউ, সেফ পিরিয়ড অফ এমটিপি, মানে এই এমটিপি নিরাপদ সময়কাল 12 উইকস, ফার্স্ট ট্রাইমস্টার, প্রথম 12 সপ্তাহ, ঠিক আছে, এবং অবভিয়াসলি অন দ্য অপিনিয়ন অফ ওয়ান রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ইফ দ্য প্রেগনেন্সি হ্যাজ লাস্টেড মোর দ্যান 12 উইকস বাট 24 উইকস এর কম হয়, তাহলে কিন্তু দুজন মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন নিতে হবে, ঠিক আছে। এবারে আমি বলি যে এই গ্রাউন্ডস গুলো, টার্মিনেশন বা প্রেগনেন্সি কোন কোন গ্রাউন্ডে করা হয়। Continuation of pregnancy would involve a risk to the life of the pregnant woman, যদি দেখা গেল যে এই প্রেগনেন্সিটা মায়ের মৃত্যুর কারণ হতে পারে, অথবা দেখা গেল কিছু ফিজিক্যাল বা মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে মায়ের, সেক্ষেত্রে হতে পারে। আরেকটা হচ্ছে যে নিউ বেবি আসছে, সে যদি কোনো ফিজিক্যাল বা মেন্টাল অ্যাবনর্মালিটি জন্মায় বা সিরিয়াসলি হ্যান্ডিক্যাপ্ট হয়, যদি প্রতিবন্ধী জন্মাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটাকে পারমিশন দেওয়া হয়। দেখো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কতগুলো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি কিভাবে টার্মিনেশনটা করানো হয়, ফার্স্ট ট্রাইমস্টারে কিভাবে করানো হয়, কিন্তু এই প্রবলেমসগুলো কি কি হতে পারে। তারপর আমরা চলে আসছি, এরপর দেখো কোন কোন ক্ষেত্রে এমটিপি করা যেতে পারে। এক, আনওয়ান্টেড প্রেগনেন্সি, উনি চাননি প্রেগনেন্ট হতে। রেপ, যদি কোনো কারণে ধর্ষিত হন কোনো মহিলা, তিনি যদি প্রেগনেন্ট হন, সেক্ষেত্রে করা যেতে পারে। একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি কি জিনিস, যে আমরা জানি ইউটেরাসে ইমপ্লান্টেশন হয়, সেখান থেকেই বাচ্চাটা জন্ম নেয়। যদি ইউটেরাস ছাড়া অন্য কোনো জায়গায় ইমপ্লান্ট হয়, তাকে বলি আমরা একটোপিক প্রেগনেন্সি। অথবা ভ্রূণের যদি কোনো ত্রুটি থাকে, ডিফেক্টিভ ফিটাস, এখানে একটা মেডিসিনের নাম দিয়েছি অ্যান্টিপ্রোজেস্টেরন, যেটা কি করে ইউটেরাইন লাইনিং প্রথম দিকে, একদম প্রথমের দিকে যদি ধরা পড়ে ফার্স্ট ট্রাইমস্টারের মধ্যে, তাহলে এই মেডিসিন দিলেও কাজ হয়। মানে স্ক্র্যাপিং না করে যদি সরাসরি মেডিসিন দিলে কি ওই লাইনিংটা লুজ হয়ে যায়, মানে ওই যে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম সেটা অনেকটা লুজ হয়ে যায়, ফলে ওটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। নাও এরপরে কি আসবো আমরা,
যে ইনফার্টিলিটি, বন্ধাত্ব। বন্ধাত্বটা কি জিনিস, প্রথমে বন্ধাত্ব জানবো, তারপরে এই বন্ধাত্ব পরবর্তীকালে আমরা জানবো জিনিসগুলো কি জিনিস। প্রথমে আসি বন্ধাত্বতে আসি। প্রথমে আমরা বন্ধাত্বতে আসি। বন্ধাত্বটা কাকে বলে? বলা হচ্ছে কাপলস আর আনএবল টু প্রডিউস চিলড্রেন ইন স্পাইট অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কোহ্যাবিটেশন অফ 2 years। 2 বছর কোন রকম প্রোটেকশন ছাড়াই, 2 বছর কোন রকম প্রোটেকশন ছাড়াই যদি ওনারা যৌন জীবন যাপন করেন, তা সত্ত্বেও যদি সন্তানের জন্ম দিতে না পারেন, তখন তাদেরকে বলা হয়, সেই ঘটনাটাকে আমরা বলি বন্ধাত্ব। পুরুষের ক্ষেত্রে কি কি বন্ধাত্ব হতে পারে, মহিলাদের কি কি হতে পারে? পুরুষের ক্ষেত্রে হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া, স্পার্ম তৈরি হচ্ছে না, শুক্রাণু তৈরি হচ্ছে না, অনেক কারণে হতে পারে, ফিজিক্যাল কারণে হতে পারে বা কোনো জেনেটিক্যাল কারণে হতে পারে। অলিগোস্পার্মিয়া, স্পার্ম কাউন্ট কমে গেছে, লো স্পার্ম কাউন্ট, লেস দ্যান, নর্মালি 2000 to 3000 মিলিয়ন থাকে ইজাকুলেশনে, তার থেকে যদি কমে যায়। আরেকটা হচ্ছে কি ইরেকটাইল ডিসফাংশন, বলছে পেনিস যেটা রয়েছে সেটা দৃঢ় হচ্ছে না, কোনো কারণে, ইনজুরির কারণে হতে পারে, সাইকোলজিক্যাল কারণে হতে পারে, মানসিক চাপে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। সেই এইগুলো হচ্ছে তোমার মেলের ক্ষেত্রে ইনফার্টিলিটির কারণ। ফিমেলের ক্ষেত্রে কি? প্রথমে দেখো লেখা আছে এজ। কেন এজ? কারণ আমরা জানি মেনোপজ দেখো 50 ইয়ার্সে কমপ্লিট হয়ে যাচ্ছে, তার তো প্রশ্নই ওঠে না 50 বছর পরে একজন মহিলার ইচ্ছে হলো না আমি এবার একটা বাচ্চার জন্ম দেবো, হাউ ইট ইজ পসিবল? কোনোদিন সম্ভব হবে না। সেকেন্ড ওয়ান, পিসিওএস, খুব কমন প্রবলেম এখনকার মেয়েদের ক্ষেত্রে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওভারিতে প্রচুর সিস্ট জন্মে গেছে, সেক্ষেত্রে ওভাম প্রোডাকশন নাও হতে পারে। আরেকটা কি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ফ্যালোপিয়ান টিউব কুঁচকে গেছে, ফলে ওভাম কোনোভাবে পাস করছে না। তাহলে এই বন্ধাত্ব, যারা বন্ধা তাদের ক্ষেত্রে, তারা কি এরকম সারা জীবন কেঁদে বেড়াবেন নাকি? তাদের ক্ষেত্রে কি করা হয়েছে? তাদের ক্ষেত্রে যেটা আমরা আসবো সেটা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। মানে আমরা সহায়ক কি সাহায্য করতে পারি ওনাদেরকে, বিজ্ঞান কিভাবে সাহায্য করতে পারে। দেখো কতগুলো টার্ম ইউজ করেছি, আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন, ইটি এমব্রায়ো ট্রান্সফার, জেডআইএফটি জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আইইউটি ইন্ট্রা ইউটেরাইন, আইইউটি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আইসিএসআই intracytoplasmic sperm injection, IUI intrauterine insemination, GIFT gamete intrafallopian transfer। তো এইগুলো পরপর আমরা দেখব এক একটা স্টেপস ধরে ধরে। প্রথমেই বলে রাখি যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো মানে মনে রাখবে সবসময় যেটা আউটসাইড দ্য বডি, আউটসাইড দ্য বডি। অবভিয়াসলি সিমিলার কন্ডিশন তৈরি করতে হবে, যে যাতে ওই কন্ডিশনটা মানে ইউটেরাসের মধ্যে যে কন্ডিশনটা আছে বা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যে কন্ডিশন আছে সেটাকে চেষ্টা করা হয়। তাই ল্যাবরেটরিতে যেটা করা হয় সেটাকে ইনভিট্রো বলে। তো ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে দুটো জিনিস আছে, দেখো ইটি লিখেছি এমব্রায়ো ট্রান্সফার, সেটা দুটো জিনিস বলেছি, একটা করেছি জেডআইএফটি, একটা আইইউটি। খুব ভালো করে দেখো, জেডআইএফটি মানে বাইরে পেট্রি ডিশে, নট ইন দ্য টেস্ট টিউব, নট ইন দ্য টেস্ট টিউব, সবসময় পেট্রি ডিশে করা হয়। পেট্রি ডিশে এমব্রিও যখনই জাইগোটটা ফর্ম করলো সেটাকে ডিভিশন মাইটোসিস করতে দেওয়া হচ্ছে কত সেল পর্যন্ত? 8 সেল পর্যন্ত, 8টা ব্লাস্টোমিয়ার পর্যন্ত। এই 8 সেল স্টেজে যদি এটাকে লং সিরিজ দিয়ে, লং নিডল দিয়ে যদি এটাকে আবার ফ্যালোপিয়ান টিউবে পৌঁছে দেওয়া হয়, তাহলে তাকে বলবো আমরা জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। ঠিক একই রকম ভাবে যদি 8-এর বেশি ব্লাস্টোমিয়ার দশায় ভ্রূণটাকে আমরা যদি ইউটেরাসে স্থাপন করি, ওটা বলেছি কিন্তু ফ্যালোপিয়ান টিউবে, এটা বলছি ইউটেরাসে, এটাকে বলা হয় আইইউটি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। দুটো কিন্তু আলাদা। আচ্ছা, আরেকটা দেখো গিফট। গিফট মানে উপহার আর কি। গিফটটা কি? যে যদি কোনো মা নিজে ডিম্বাণু তৈরি করতে পারছেন না, তখন তিনি ডোনার, কোনো দাতা মহিলার কাছ থেকে ওভাম কালেক্ট করা হচ্ছে, সেটাকে এনে ওনার ফ্যালোপিয়ান টিউবে দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে বলছি আমরা গিফট, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে দেখো জেডআইএফটি, আইইউটি আর জিআইএফটি এই তিনটে কিন্তু মহিলাদের ক্ষেত্রে, কিন্তু বাদ যাবে কেন পুরুষরা? পুরুষের যদি
প্রবলেম, পুরুষেরও তো প্রবলেম থাকতে পারে, যতই আমাদের পুরুষতান্ত্রিক সমাজ হোক না কেন পুরুষেরও তো প্রবলেম আছে। সেক্ষেত্রে কি করা হয়, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কার ক্ষেত্রে করা হবে, ধরো কোনো বয়স্ক বা স্পার্ম কাউন্ট কম বা ইরেকটাইল ডিসফাংশন, পেনিস সুদৃঢ় হচ্ছে না, সেক্ষেত্রে কি করা হবে না, একটা টেস্ট টিউবের মধ্যে স্পার্মটাকে বাইরে কালেক্ট করা হবে, সেটাকে কৃত্রিমভাবে লং কার্ভ বাঁকানো সিরিঞ্জ দিয়ে ওই মহিলার ওনার স্ত্রীর বা যে উনি যদি কোনো সারোগেটের মাদার ইউজ করেন সেক্ষেত্রে ওনার সার্ভিক্সে ওটাকে ট্রান্সফার করা, মানে সার্ভিক্সের কাছে ভ্যাজাইনার শেষ প্রান্তে গিয়ে ট্রান্সফার করা হবে স্পার্মটাকে। তারপরে দেখো আরেকটা প্রসেস, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এটাও তাই, লো স্পার্ম কাউন্ট, ইরেকটাইল ডিসফাংশন, স্পার্মগুলোকে, এটাই বলছিলাম ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার ইনসেমিনেশন। এতে কি হয় যে সরাসরি ইউটেরাসের মধ্যে যদি পৌঁছে দেওয়া হয় তাহলে ভ্যাজাইনাতে যে স্পার্মগুলো নষ্ট হতো, এটা কার ক্ষেত্রে করা, যেটা স্পার্ম কাউন্ট অত্যন্ত কম, সেক্ষেত্রে করা যেতে পারে। আইইউআই। পরেরটা দেখো আইসিএসআই, ধরো একজন বয়স্ক মানুষ, তার হঠাৎ ইচ্ছে হয়েছে আমার একটা সন্তান হোক, তো কিন্তু ইচ্ছা করলে তো উপায় হবে না, উপায় অবশ্য আছে, তো ইচ্ছা করেছে, তখন সেক্ষেত্রে কি করা হয়, ওনার স্পার্ম কাউন্ট এমনি কম, প্লাস শুক্রাণুর চলন ক্ষমতাও কম, শুক্রাণুর নিষেক ক্ষমতাও কম, তো সেক্ষেত্রে কি করা, সেক্ষেত্রে ওনার কাছ থেকে স্পার্ম নেওয়া হবে, একটা স্পার্ম বাছা হবে, সেই স্পার্মটাকে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে পেট্রিডিসে প্লাজমের মধ্যে ডাইরেক্টলি ইনজেক্ট করা হচ্ছে, এই জন্য এই পুরোটার নাম হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে মেলের প্রবলেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এরপর আমরা আরেকটু বলবো, সেটা হচ্ছে একটা জিনিস দেখো যে আমাদের মতো যে কান্ট্রি, আমরা যে কান্ট্রি বিলং করি, সেই কান্ট্রিতে এই প্রসেসগুলোকে অ্যাভেল করতে গেলে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়, এতে প্রচণ্ডভাবে ব্যবসা শুরু হয়ে গেছে। সারোগেট মাদার, আমি যে টার্মটা ইউজ করলাম, সারোগেসি প্রচুরভাবে চলছে, সস্তায়, মানে ইন্ডিয়াটা খুব মানে সস্তা মার্কেট হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে যে মহিলা মা হচ্ছেন, ভাড়াটে মা, আমি সরি মানে সারোগেসি বাংলা, এর থেকে ভালো বাংলা আর কিছু পেলাম না, তো সেই মায়ের কিন্তু বেশ কিছু শারীরিক ক্ষতি হতে পারে, কারণ ওনার পর স্টেরয়েডাল ইনজেকশন দেওয়া হয়েছে। তো এইসব বা পয়সা করি বা এইসব দিক দিয়ে না দিয়ে আমরা তো অন্য কিছু ভাবতে পারি। কি ভাবতে পারি, যে অ্যাডপ্ট করা, অ্যাডপশন, দত্তক নেওয়া, আমাদের গভর্নমেন্ট লজ পারমিট করে ইলিগাল অ্যাডপশন। সেক্ষেত্রে আমরা তার যে কোনো দম্পতিকে তার মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ মেটানোর জন্য আমরা দত্তকের কথাটাও সাজেশনের মধ্যে আনতে পারি। ক্লিয়ার? এরপর আসছি একদম শেষ পর্যায়ে, যেটা বলছিলাম যে সবই তো হলো, সাথে তো একটা জিনিসও গন্ডগোল করছে, সেটা কি, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন সংক্রামিত রোগ, বা এটাকে আরেকটা নামে আমরা ডাকতে পারি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। তো এই রিপ্রোডাক্টিভ যে ট্র্যাক্ট ইনফেকশন কি করা হয় না, ট্রান্সমিশন হতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে, যেটাকে আমরা কমনলি আমরা বলি যে এসটিডি। মূলত দেখো এখানে একটা ডাটা দিয়েছি, দো অল পার্সনস আর ভালনারেবল টু দিস ইনফেকশন, their incidence are reported to be very high among persons in the age group of 15 to 24 years. Repeat once again, 15 থেকে 24 বছর বয়সী বাচ্চারা অনেক বেশি vulnerable. So there is no panic because prevention is possible. তো এই ক্ষেত্রে এই STIs গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা কি কি নীতি অবলম্বন করব, কি কি নীতি আর কি কি নীতি অবলম্বন করব। প্রথম দিকটা হচ্ছে অ্যাভয়েড সেক্স উইথ আননোন পার্টনার্স অর মাল্টিপল পার্টনার্স, আর হচ্ছে কি ইউজ অফ কন্ডম ডিউরিং সেক্স। নেক্সট ওয়ান, যদি কোনো কারণে ডাউট হয়, সন্দেহ হয় যে কোনো রোগ হয়েছে, তাহলে বসে না থেকে, লজ্জা না পেয়ে, ভয় না পেয়ে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। এরপর আমরা আসছি ডিফারেন্ট টাইপস অফ এসটিডি। এই এসটিডি গুলো কি কি আছে এখানে? 3 রকম এসটিডি আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল এসটিডি, একটা ভাইরাস এসটিডি, একটা প্রোটোজোয়ান। ব্যাকটেরিয়াল এসটিডির মধ্যে আছে গনোরিয়া। গনোরিয়ার প্যাথোজেনের নাম নিজেরিয়া গনোরি। প্লিজ লক্ষ্য করো স্পেলিংটা কিন্তু ভুল করলে চলবে না।
তুমি বলো আমাকে তো লিখতে হচ্ছে না, আমি কেন স্পেলিং দেখবো? অনেকগুলো ভুলভাল স্পেলিং দিয়েও দিতে পারে এমসিকিউ। ক্লামাইডিয়া, সিফিলিস, গনোরিয়া, নিজেরিয়া গনোরি, ফিমেলের ক্ষেত্রে ইচিং হয়, পেন হয়, ব্লিডিং হয়, অনেক সময় অ্যাসিম্পটোমেটিক হতে পারে, কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। মেলের ক্ষেত্রে প্রচন্ড ডিসচার্জ হচ্ছে, হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ইচিং হচ্ছে, প্রচন্ড পেন হয়। আর এই যে ক্লামাইডিয়া ট্রাইকোমেটাস, এটা কিন্তু সাইলেন্ট এসটিডি, একদম সাইলেন্ট এসটিডি। আর সিফিলিস অত্যন্ত ডেঞ্জারাস, ট্রিকোনোমা প্যালিডাম, সেক্স অর্গান, এর 3টে স্টেজ আছে। ফার্স্ট স্টেজে সেক্স অর্গানে আলসার হয়, সেকেন্ড স্টেজে বডি র্যাশেস হয়, থার্ডটা নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে, তারপরে একটা মানুষ পাগলও হয়ে যেতে পারেন সিফিলিসের আক্রমণে। নেক্সট আরেকটা এসটিডি, দ্যাট ইজ ভাইরাল এসটিডি। ভাইরাল এসটিডিতে একটা কথা বলে রাখি যে এই ভাইরাল এসটিডি কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। তার মধ্যে প্রথমটাই দেখো, এডস। তো এটা কিন্তু নন কিউরেবল, জেনারেলি নন কিউরেবল। এডস ওই ওষুধপত্র দিয়ে থামিয়ে রাখা। এডস, এইচআইভি, হেপাটাইটিস বি, হেপি ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, জেনিটাল ওয়ার্ডস, এইচপিভি। অবশ্য এই জেনিটাল ওয়ার্ডস বা এইচপিভি ভ্যাকসিনস বাজারে এসেছে, কিছুটা হলেও স্বস্তির কথা। আর প্রোটোজোয়ানের মধ্যে ট্রাইকোমোনিয়াসিস, দ্যাট ইজ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, যেটা ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান। তো এরপর আসছে এই ইয়েগুলো, এসটিডি গুলো কিভাবে ট্রান্সমিশন হয়, এটা জানা দরকার। কি ট্রান্সমিশন হয়? সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন, সেটা কিভাবে হতে পারে? জেনিটাল কন্ট্যাক্টে যেতে পারে, ওরোজেনিটাল কন্ট্যাক্টে যেতে পারে, অথবা জেনিটাল অ্যানাল কন্ট্যাক্ট যেতে পারে। আর কি? মাল্টিপল সেক্স পার্টনার, যার সাথে উনি মিলিত হচ্ছেন, তিনি জানলেন না যে ওনার কোনো রোগ আছে কিনা বা অচেনা। নেক্সট ওয়ান, এসব কিছুই হয় না, কোনো সেক্স ইন্টারকোর্সই কারোর সাথে হয়নি, দিব্যি বাড়িতেই ছিলেন সুস্থ, অথচ দেখা যাচ্ছে ওই যে ইনজেকশন নিডল, শেয়ারিং অফ ইনজেকশন নিডল বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সেট উইথ ইনফেক্টেড পারসন, সেদিক দিয়েও যেতে পারে। আর একটা সম্ভাবনা খুব ভালনারেবল, সেটা হচ্ছে ট্রান্সফিউশন অফ ব্লাড ফ্রম ইনফেক্টেড পারসন। যদি সংক্রামিত রোগীর রক্ত কোনোভাবে সংক্রামিত হয়, সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। সর্বোপরি আরেকটা যেতে পারে, সেটা হচ্ছে সংক্রামিত মার দেহ থেকে কিন্তু ফিটাসের বডিতে যেতে পারে। তার এই হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। আমি আরেকবার জাস্ট ছোট্ট করে 2 মিনিটে বলি এই চ্যাপ্টারে কি আমরা পড়লাম। প্রথমে পড়লাম আমরা রিপ্রোডাক্টিভ হেলথ কি জিনিস, কিভাবে এটাকে অ্যাচিভ করব। তারপরে পড়লাম পপুলেশন, কিভাবে পপুলেশন বাড়ছে, পপুলেশন এক্সপ্লোশনের ফলে কারণ কি, তার কি রিমেডিয়াল মেজার্স, পপুলেশনটাকে কমানোর জন্য আমরা কি করব, কন্ট্রাসেপটিভ মেথডস ইউজ করব, কোন কন্ট্রাসেপটিভ মেথডস কিভাবে ইউজ করব সেগুলো বললাম। তারপরে বললাম যদি কন্ট্রাসেপটিভ মেথড কাজ না করে বা কোনো কারণে যদি সেক্সুয়াল অ্যাসল্ট হয়, সেক্ষেত্রে আমরা অ্যাবর্শন করতে বলবো, যেটাকে আমরা এমটিপি বললাম। এমটিপির নিরাপদ সময়কাল, তার কি কখন করা যেতে পারে সেইগুলো। আর সর্বোপরি এগুলো তো গেল, যদি যাদের বাচ্চা হচ্ছে না যে সমস্ত দম্পতি, তারা কি সারা জীবন কেঁদে বেড়াবেন? না, তাদের জন্য রয়েছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তো এইগুলো গেল একদিকে। আর বাচ্চা হোক ছাই না হোক, এসটিআইস কিন্তু যে কোনো সময় হতে পারে, সেটাও জানা দরকার। তাই এই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। এখান থেকে প্রচুর এমসিকিউ সম্ভাবনা থাকে, তাই এই চ্যাপ্টারটা ছোট হলেও খুব ভালো করে পড়ার চেষ্টা করো। তো এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমি জাস্ট 1 সেকেন্ড একটা স্লাইডকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই স্লাইডটাকে খুব ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবে। আমি একটা প্রিন্টেড স্লাইড, হয়তো একটু অস্পষ্ট আসছে, তোমরা এই স্লাইডটাকে একটু নজর করো, তাহলে দেখতে পাবে যে এই স্লাইডটাতে টোটাল কন্ট্রাসেপটিভ মেথড যেগুলো রয়েছে সেগুলোকে আমি এক জায়গায় দেখানোর চেষ্টা করেছি। তো এই প্লেটটা বা এই যে ছবিটা যদি পারো তো এক জায়গায় লিখে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকগুলো এমসিকিউ তোমাদের করতে এক ঝলকে সুবিধা হচ্ছে। এই যে টেবিলটা, দ্যাট ইজ ন্যাচারাল মেথড, ব্যারিয়ার মেথড, কেমিক্যাল মেথড, ইন্ট্রাইউটেরাইন, ওরাল কন্ট্রাসেপটিভ, সাবকিউটেনিয়াস ইমপ্লান্ট, হরমোন ইনজেকশন, এইটা।
থ্যাংক ইউ সবাইকে। তোমাদের যদি কাজে লাগে খুব উপকৃত, আমরা খুব খুশি হব। এইভাবে প্র্যাকটিস করো, খুব ভালো হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। থ্যাংক ইউ।